আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি আল্লাহর রহমতে। আর এখন হলো ঠিক বাজে 12:30 মতো দুপুর। তোষানকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম একটু আগে। তার তো চানাচুর পছন্দ লাগে, তো সে একটু চানাচুর খাচ্ছে। বেশি দেয়নি, অল্প একটু দিয়েছি, কারণ আমি বাচ্চাদেরকে দেই। আমি চানাচুর, বিস্কিট, চিপস এগুলো যে একদম দেই না বললে ভুল হবে। আমি মাঝে মধ্যে যখন ও বেশি খেতে চায়, ওর খুব আগ্রহ হয়, তখন দেই। কারণ বাচ্চাদের আগ্রহটাকে একটু প্রাধান্য দেওয়া উচিত। ওদেরও তো একটা মন আছে, সব সময় তো একরকম একঘেয়েমি খাওয়ার ভালো লাগে না। এটা আমার মতামত, আসলে আমি আমার বাচ্চার ক্ষেত্রে দিই। আর এই চানাচুরগুলো হলো আমাদের দেশ থেকে নিয়ে আসা, এগুলো বানানো চানাচুর। তো ভালো, অনেক এর আগেও দিয়েছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। কি খাচ্ছ? তো ঠিক আছে, তোষান চানাচুর খেতে থাক, আমি কিচেনের দিকে যাই, আমি একটু রান্না করব। আর আমি একটু কিছু খাবো এখন, কারণ প্রচণ্ড রোদ বাইরে। তার খাওয়া শেষ, সে এখন আমাকে প্লেট এটা রেখে আসো বাবা, রান্নাঘরে বেসিনের পাশে রেখে আসো। মাশাল্লাহ, সে আমার প্রতিটা কথাই শুনে। আমি যখন বলি বাবা এটা করো, বাবা ওইটা করো, সে কিন্তু সেটা করে। এই যে রেখে আসছে সে রান্নাঘরের বেসিনের কাছে। হ্যান্ডটা ওয়াশ করে ফেলো, হ্যান্ডটা ওয়াশ করে ফেলো। এই যে সে গেল। ওইটা কিন্তু আমার স্টোর রুম, ওইটার মধ্যে সব কিছু যা লাগে না আমার, এটা স্টোর রুম হিসাবে ইউজ হয় আর কি। হ্যাঁ, কিচেনে চলে এসেছি। আমি তরমুজ খাবো, তোষানকে নিয়ে আসলাম। আর বাইরে প্রচণ্ড রোদ, তো তরমুজটা তো আসলে এই গরমের মধ্যে খুবই উপকারী, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে, লিকুইডটা অনেক থাকে, তো এই কারণে খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। হ্যাঁ, কিচেনে চলে এসেছি। আমি তরমুজ খাবো, তোষানকে নিয়ে আসলাম। আর বাইরে প্রচণ্ড রোদ, তো তরমুজটা তো আসলে এই গরমের মধ্যে খুবই উপকারী, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে, লিকুইডটা অনেক থাকে, তো এই কারণে খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। আর হলো আমি রান্না করব, হলো আমি দুইটা রূপচাঁদা মাছ নিয়েছি। রূপচাঁদা মাছ দুইটা আমি এখন ভুনা করব, ফার্স্টে ভেজে নিব। এই কারণে আমি হলুদ, মরিচ আর লবণ সব মাখিয়ে রেখেছি। আর ওই চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, আমি ঘন ডাল রান্না করব। তো আমি আগে তরমুজটা খেয়ে নিই, তারপরে রান্না শুরু করব। সব তরমুজ কাটা হয়ে গেছে। এতগুলো তরমুজ তো আমি একবারে খেতে পারবো না, রান্না করব, রান্নার ফাঁকে ফাঁকে আমি তরমুজটা খাবো। তো মাছগুলো আগে ভেজে নেই, তারপরে আমি হলো ডালটার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে সব কেটে নিব। মাছের জন্য তো পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, যেহেতু ভুনা করব মাছটা। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। রূপচাঁদা মাছটা ভাজতে একটু কষ্ট, আসলে একটু খেয়াল করে ভাজতে হয়। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি ভুনা করে নিব। তো যে তেলে আমি মাছটা ফ্রাই করেছি, সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ পুরোটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে। ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আদা বাটাও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। যেহেতু দুইটা মাছ, তাই মশলা খুব বেশি একটা দরকার নেই। এই মাছ কিন্তু তোষানের বাবার খুব একটা পছন্দ না। তোষানও যে খুব পছন্দ করে তা খায় তা কিন্তু নয়, শুধুমাত্র আমার জন্যই, কারণ আমি রূপচাঁদা মাছ খুব পছন্দ করি। অল্প একটু পানি দিয়ে নিলাম। এটা এখন 1 মিনিট মতো একটু কষিয়ে নিব, তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। 1 মিনিট মতো কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি সব গুঁড়ো মশলা এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচের একটু কম, ধনে গুঁড়ো 1/2 চা চামচের একটু কম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু দুইটা মাছ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর আমি এটা লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়েই ফ্রাই করে নিয়েছিলাম। মশলাটা একটু নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতো একটু কষিয়ে নিব, তারপরে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন সেই ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে, কারণ এই মাছগুলো একটু নরম হয়, আমার এমনি একটু ভেঙে গেছে ভাজার সময়। এখন উল্টিয়ে উল্টিয়ে ভুনা করে নিতে হবে। এক সাইড 3 মিনিট আর এক সাইড 3 মিনিট কুক করলে এটা হয়ে যাবে। আর আমি অল্প একটু পানি অ্যাড করব এখন।
পানি দিয়ে দিয়েছি আমি। এখন আমি ঢাকনা ছাড়াই এটাকে উল্টিয়ে উল্টিয়ে 6 থেকে 7 মিনিট কুক করে নিব, তাহলে হয়ে যাবে আমার এই রূপচাঁদা মাছের ভুনাটা। এবং এটা খেতে খুবই মজা, পার্সোনালি আমি খুবই পছন্দ করি। যদি কারো ভালো লাগে আমার রেসিপি, ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খারাপ লাগবে না। আর ওদিক থেকে আমার ঘন ডালের জন্য ডালটাও প্রিপেয়ার হয়ে গেছে, ডালটাকে তেলে দিতে হবে। ঘন ডালটা রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম। ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ, 3টা বড় রসুনের কোয়া আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের 4 ভাগের 1 অংশ দিয়ে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। ডালটা মোটামুটি পারফেক্টভাবে কুক হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম একটু ভাঙা ভাঙাই রাখবো, আর সিদ্ধ করব না। তো এটাতে এখন আমি আর অল্প একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি 4 থেকে 5 মিনিট কুক করে আমি এটাকে তেলে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে ঘন ডাল। মাছটা হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিচ্ছি। ডালটা এখনও ভালোভাবে ফুটে ওঠেনি, তো মাছটা আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটা হলে ডালটা আমি বাগার দিয়ে নিব, নর্মালি যেভাবে বাগার দিই সেভাবেই বাগার দিয়ে নিব। তো এখন ঘর টরগুলো একটু ক্লিন করে নিব, তারপরে তো তুষানকে শাওয়ার দিব, আমারও কাজটা আছে সেগুলো শেষ করে নেব। আপনারা অনেকে আমার ওয়াশিং মেশিনের অপারেটিং সিস্টেমটা দেখতে চেয়েছিলেন, তো গতকাল রাত্রে কাপড় ওয়াশ করার সময় আমি সেটা একটু শ্যুট করে রেখেছিলাম। তো যারা যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য ঠিক আছে, দেখে আসুন, তাহলে পরে আবার আমি আপনাদের সাথে কথা বলছি। আপনারা দেখে আসুন সেই অপারেটিং সিস্টেমটা। আমার কাছে অনেকের রিকোয়েস্ট ছিল যে আমরা মানে কিভাবে ওয়াশিং মেশিনটা অপারেট করি, কারণ অনেকে নাকি কিনতে চাচ্ছে। এজন্য আমি নিজেও আগে জানতাম না কিভাবে অপারেট করতে হয়, কারণ যেহেতু আমার বাসায় ছিল না, তো আমি জানতাম না। এখন আসলে আমি অপারেট করি না, তোষানের বাবাই অপারেট করে, তারাই ক্লথ ওয়াশ করে, তারাই সব কিছু করে। তো ওই যে এখন তোষানের বাবা দুজন কাজ করছে, তো ক্লথগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। তোষানের বাবা আমাকে বলে দিবে, তারপরে আমি বাকিটা আপনাদেরকে বলবো যে কিভাবে অপারেট করতে হয় আর কি। এই ওয়াশিং মেশিনটার একটা সুন্দর জিনিস আছে, এখানে আমি কাপড় রেখে এখানে হাত দিয়ে ডলে নিতে পারবো। এই সাইড থেকে পানি আসবে, এখানকার কানেকশনটা দিলে দিক থেকে পানি আসবে, তো এখানে কাপড় ডলে নিতে পারবো। এটা এই ওয়াশিং মেশিনটার একটা সুন্দর। ও আচ্ছা, সরি, কানেকশন না, এখানে নাকি একটা বাটন আছে, এটা প্রেস করলে দিক দিয়ে পানি আসবে। তো দেখা যায় অনেক সময় শার্টের কলার টলার একটু ওয়াশ করে নিতে হয়, সেক্ষেত্রে এর উপরে রেখে ওয়াশ করে নেওয়া যাবে। সুন্দর একটা সিস্টেম। আর আমার ওয়াশিং মেশিনটা তো 9 কেজির ক্যাপাসিটি। এখন দিয়ে দেওয়া হচ্ছে ডিটারজেন্ট। এখানে 2টা অপশন আছে, ডিটারজেন্ট আর সফটনার। তো ডিটারজেন্টটা দিয়ে দেওয়া হচ্ছে, কাপড় অনুযায়ী ডিটারজেন্ট দিতে হবে আর কি। যত বেশি কাপড় ডিটারজেন্টের পরিমাণও তত বেশি। সফটনারটা দিয়ে দেওয়া হচ্ছে, এটা জাস্ট কাপড়ের একটা সুন্দর ফ্লেভার আনবে বা গন্ধ আনবে, এই জন্যই দেয়া। তো একটাতে দেয়া হলো ডিটারজেন্ট আর একটাতে দেয়া হলো সফটনার। সফটনার আসলে প্রত্যেকটা ওয়াশিং মেশিনের থাকে না, কিন্তু এটাতে আছে। এখন এই যে তোষান সুন্দর, ও তোষানই তো সব জানে। তো এটা হলো ওয়াটার কানেকশন, ওয়াটার কানেকশনটা দিয়ে নিতে হবে, দিয়ে নেওয়া হলো ওয়াটার কানেকশন। তো তোষান সবই জানে, দেখা যাচ্ছে। পাওয়ার বাটনটা অন করা হলো, এখন স্টার্ট বাটন দেয়া হলো। এখন হলো আসলে কাপড়টা ওরা ওয়েট করছে, যে ওয়েট করে নিচ্ছে কত কেজি কাপড় এখানে আছে আর কতক্ষণ সময় লাগবে। ওয়াটার লেভেলটা অটোমেটিক মেজারমেন্ট হচ্ছে, এই যে দেখুন পানি পড়ছে, পানি মনে হয় সোপ পড়তেছে। হ্যাঁ, এই যে ডিটারজেন্টের যেখানে ডিটারজেন্টটা দেয়া হয়েছিল ওখান থেকে যে পানিটা আসছে, সাপ্লাইটা, ওখান থেকে পুরো পানি যতটুকু লাগবে এখন, এটা এখন পানিটা ততটুকুই আসবে আর কি মেশিনের ভিতরে। তো 52 মিনিট লাগবে মানে পুরো কাপড় সব ওয়াশ হতে, টাইমটা উঠে গেছে। তো এখানে ফার্স্টে ওয়াশ হচ্ছে, তারপরে যে রিন্স হবে, তারপরে স্পিন। তো 2 বার পানি লাগবে, তাই না? 2 বার পানি লাগবে, এই আর কি। আর কিছু করতে হবে না, এগুলো এখন অটোমেটিক হবে, যেহেতু এটা অটোমেটিক, এখানে আর ম্যানুয়ালি কিছু করার দরকার নেই। ড্রায়ার যেহেতু নেই আমার ওয়াশিং মেশিনে, কিন্তু ড্রায়ারের প্রয়োজনও পড়ে না, এত সুন্দরভাবে স্পিন হয়, ড্রায়ার আসলে দরকার পড়ে না, জাস্ট একটু রোদে দিলেই হয়ে যায়। এই হলো আমার ওয়াশিং মেশিনের কন্ট্রোলিং বা অপারেটিং সিস্টেম। তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টটা ফুলফিল করলাম। আমাদের তো সব কাজ শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তোষানকেও খাইয়ে দিব। রূপচাঁদা মাছ আমার খুবই পছন্দ, আগেও বলেছি, দেখা যাক তোষান খায় কিনা, ট্রাই করি, কারণ বাচ্চাদের সব কিছু খাওয়ার অভ্যাস থাকা ভালো। তো ও তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না করা খাওয়ারই খায়, ওর জন্য আমাকে বাড়তি কখনোই রান্না করতে হয়নি। ও কখনোই ফর্মুলা মিল্ক খায়নি, আল্লাহ রহমতে সে 2 বছর একদম ফুললি ব্রেস্ট ফিডিং করেছে।
তো আমি এরপর থেকে মানে 2 বছর হওয়ার পর থেকে আমি ওকে চেষ্টা করেছি আমরা যেগুলো খাই আমাদের যেগুলো রান্না সেগুলোতে ওকে অভ্যস্ত করা, কারণ বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করা ঝামেলা। আর যদি এই খাবারে অভ্যস্ত করা যায় তাহলে খুবই ভালো। তো এই কারণে এই খাবারে অভ্যস্ত করানোর ট্রাই করেছি আর কি ওকে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে পরে আবার আমি আপনাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়াটা শেষ করে নিই তাহলে। খাওয়া দাওয়া শেষ, তো এখন হলো তোষানকে নিয়ে একটু রেস্ট নিব। বাইরের আবহাওয়াটা আগের চাইতে একটু ভালো, গরমটা অনেকাংশে কমে গেছে, একটু বৃষ্টিও আসতে পারে বিকালের দিকে, বলা যায় না। তোষান হলো এখন দেখছে, এখন শুয়ে পড়বে, শুয়ে ঘুমাবে, কারণ তার হলো একটা রুটিন হয়ে গেছে যে রুটিনের মধ্যে সে মানে সব কিছু করে আলহামদুলিল্লাহ। এই কারণে আমার অতটা সমস্যা হয় না ওকে ঘুম পাড়াতে বা ওকে সব কিছু করাতে। তো বাচ্চাদেরকে যদি রুটিনের মধ্যে আনা যায় তাহলে মাদের জন্য অনেক অংশে সেটা ভালো হয়ে যায়। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, আপনারা মেজবা ওকে সবাই চিনেন, ওর বাচ্চাটাকেও সবাই চিনেন। তো অনেক অসুস্থ ছিল, আপনাদের সবার দোয়া আল্লাহ শুনেছে আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছিলাম, আপনারা সবাই অনেক অনেক দোয়া করেছেন। ও সবার কাছে দোয়া চেয়েছে, ও বলেছে সবাইকে বলো আমার জন্য দোয়া করতে। আল্লাহ কার দোয়া কখন কবুল করে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই যদি আমরা সবাই মিলে দোয়া করি কারোর জন্য, সে যে কেউ হোক না কেন, দেখা যায় যে হয়তো বা কারো উসিলায় আল্লাহ তাকে সেই জিনিসটা থেকে মুক্ত করে দেয় বা তার সেই মনের আশাটা পূরণ করে দেয়। ওর বাচ্চাটা একদমই ছোট, মাত্র 3 বছর বয়স। ও আসলে কারো কাছে থাকে না, বাবুটা কারো কাছে থাকে না। ওর বাবা ওর মা ছাড়া অন্য কারো কাছে, ইভেন ওর নানা নানির কাছে, সরি ওর তো নানা নেই, নানি বা দাদা দাদু এদের কাছেও নাকি থাকতে চায় না। আমার এই ভিডিওটা শ্যুট করা পর্যন্ত ও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। তো রিপোর্টটা এখনও দেয়নি, রিপোর্টটা দিলে জানা যাবে কি সমস্যা। ও নিশ্চয়ই আপনাদেরকে জানাবে, কারণ আপনারা ওর জন্য সবাই এত এত দোয়া করেছেন, ও অবশ্যই আপনাদেরকে জানাবে। আমরা যারা দেশের বাইরে থাকি এই মুহূর্তগুলো খুবই ক্রিটিক্যাল যায় আমাদের কাছে কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের মাথার উপরে যে একজন মানুষ এসে দাঁড়িয়ে হাতটা দিবে, যে না সাহসটা দিবে, সেই মানুষটাও আসলে নেই। কিন্তু এই যে আমরা যারা আছি এরাই আমরা আত্মীয় স্বজন। এই জন্যই বলি আমরা আমাদের একটা ফ্যামিলি। আল্লাহ এরকম সমস্যা বা এরকম কষ্টের মধ্যে কাউকে না ফেলুক। ছোট বাচ্চা নিয়ে ভাইয়েরও অনেক কষ্ট হচ্ছে। তো সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। ওর মা তো দেশে, তার মার মনের অবস্থাও তো সবাই বুঝতে পারছেন যে তার মা কতটা কষ্টের মধ্যে আছে, তার মেয়ে এখানে এতটা অসুস্থ। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, আল্লাহ সুন্দরভাবে সুস্থ করে বাচ্চাটাকে তার মায়ের কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দিক। তোষান চলে এসেছে, তার দুষ্টামি শুরু হয়ে গেছে। তো সবসময় সে এগুলাই করে, তার কাজই এগুলা। তো এটা ভেবে ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ ও আগের চাইতে অনেক ভালো আছে, অনেক অনেক ভালো আছে আল্লাহর রহমতে আগের চাইতে এখন। কারণ প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল ওর, একবার বলছিল যে আমি আর সহ্য করতে পারছি না, খুব খারাপ লাগছিল তখন। আসলেই কষ্টটা যার হয় সেই বুঝে যে হ্যাঁ কি ফিল করতেছি আমরা। হয়তো বা বাহির থেকে দেখে বলবো একটু সহ্য করো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কিন্তু যে কষ্ট পাচ্ছে সে বুঝে যে তার কতটা কষ্ট হচ্ছে। সবাই আমরা আরও দোয়া করব, আপনারা সবাই দোয়া করবেন খুব দ্রুত সুস্থ হয়ে যেন বাসায় চলে যায়, বাচ্চাটার কাছে চলে যেতে পারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে সহি সালামতে থাকার তৌফিক দান করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ।